স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তরের বিষয়ে আলোচনা করব এবং এর সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, আরও আছেন চামড়া শিল্প খাতের বিশিষ্ট ব্যবসায়ী ফরচুনা গ্রুপের চেয়ারম্যান আবু তাহের। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। তো আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমেই তাহের ভাই আপনার কাছে আসছি। আসলে এই যে স্থানান্তর প্রক্রিয়াটার মানে সর্বশেষ অবস্থাটা কি, কোন অবস্থায় আছেন আপনারা? অ্যাকচুয়ালি মানে স্থানান্তরটা শুরু হয়েছে তো ডিসেম্বরের বা 14 সালের জুলাই থেকে ওখানে কাজটা শুরু হয়েছে। এর আগে কিন্তু ওটা ব্যারেন ল্যান্ড ছিল। এখন মানে ব্যাপার হচ্ছে অ্যাটলিস্ট সিইটিবি 4টা মডেলের ভিতর 2টা প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাইন ওয়ার্ক চলছে, কিছু কাজ বাকি আছে, সেগুলোও হয়ে যাচ্ছে। আর আমাদের ট্যানারি যারা এখান থেকে 155 জন যাবে তাদের মেজরিটির কাজ বিল্ডিং নিচে থেকে ওপরে উঠে আসছে। এখন প্রায় 15-20টা ওয়েট ব্লু শুরু করেছে। আমি মনে করি যে আমরা যে লাস্ট টাইমে একটা ডেট আমরা দিয়েছি এবং মাননীয় মন্ত্রীও শিল্পমন্ত্রীও ডেট দিয়েছে যে ডিসেম্বরের পরে এখানে আর মানে ওয়েট ব্লু করতে দেওয়া হবে না। আমরা সেইভাবেই চিন্তাভাবনা করছি যাতে 31 ডিসেম্বরের ভিতরে আমরা এন্টায়ার ওয়েট ব্লু ওখানে শুরু করতে পারি এবং বাকি যে কাজটুকু থাকবে জুন নেক্সট ইয়ার আমরা পজিটিভলি সম্পূর্ণভাবে হাজারীবাগকে খালি করে দিয়ে ওখানে চলে যাব। এইটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। আমাদের সেখানে প্রবলেম যেটুকু হয়েছে সেটা হচ্ছে যে ফিনান্স। আমরা কিন্তু এখনও ব্যাংকের ফাইন্যান্স পাইনি। আমরা এখনও এই জায়গা আমাদের নামে রেজিস্ট্রেশন করা হয়নি। সিইটিবির 80% টাকা সরকারের দেওয়ার কথা, ওই প্লাস 20% আমাদের দেওয়ার কথা। আমাদের টাকাটা আমরা দিচ্ছি। রিসেন্টলি যখন আমরা জমি রেজিস্ট্রেশন করতে যাব তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, তখন তারা বলছে যে 100% টাকাই আমাদের দিতে হবে। তাহলে আমরা সরকারের আশায় কেন বসে থাকলাম? তো সেইটা নিয়ে মাননীয় মন্ত্রী সচিব সাহেব ওনারা রাজি হয়েছেন যে 80% সরকার মানে দেবে, 20% আমরা দেব। আজকে আমি বিসিককে জিজ্ঞাসা করেছি, বলছে অলরেডি আমাদের মিনিস্ট্রির থেকে চিঠি বা অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে। তো ওনারা যদি সহসায় এটাকে ইয়েস করে দেন, ইয়েস করে দিলেও আমি মনে করি এটা বোধহয় ক্যাবিনেটে যেতে হবে, কারণ 80% টাকা যেটা ইকুইটি সরকার দেবে। তো সেজন্য সেখানে গিয়ে যত তাড়াতাড়ি হয় আমাদের জন্য এটা বেটার হবে, সো দ্যাট আমরা ব্যাংকের লোনটা নিতে পারবো। আর বাকি যে টুকটাক যে কাজগুলো আছে আমরা মনে করি মানে আমরা সবাই মিলে চেষ্টা করছি, এটা আমাদের পক্ষে সম্ভব। 2 নাম্বার যে সরকার যেটা আমাদেরকে 250 কোটি টাকা অনুদান দিয়েছেন, তার মেজরিটি ট্যানারিকেই মানে 20 থেকে 60% টাকা দেওয়া হয়েছে। আমার আবেদন থাকবে যারা ওখানে ওয়েট ব্লু শুরু করেছে তাদেরকে অ্যাটলিস্ট বাকি টাকাটাও দিয়ে দেওয়া উচিত। এটা কিন্তু খুব বেশি বড় টাকা না, 250 কোটির টাকা, যেখানে আমাদের খরচ হবে 3,500 কোটি টাকা শুধু কনস্ট্রাকশনে, আর 2,000 কোটি টাকার মেশিনারি আমাদের আনতে হবে। আচ্ছা, রেজওয়ানা হাসান আপনার কাছে আসবো। মানে আপনার দৃষ্টিতে উদ্যোক্তারা তাদের বক্তব্য বললেন, আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে পরিস্থিতি? মানে দেরিটা হচ্ছে কেন আসলে? পরিস্থিতির কথা বলার আগে একটা কথা একটু স্পষ্ট করে নিই। এখানে ওনারাও দর কষাকষি করছেন সরকারের সাথে, আমরাও আমাদের বক্তব্য জানাচ্ছি সরকারকে। আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, শ্রমিক অধিকার নিয়ে কাজ করি, আমাদের বক্তব্যটা হলো যে একটি নির্দিষ্ট সময় স্থির করে সরকারকে ওই সময়ের মধ্যে হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তর নিশ্চিত করতে হবে। এর মধ্যে ওনাদের যেগুলো আলাদা করে নেগোসিয়েশন পয়েন্ট সরকারের সাথে, এগুলো ওনারা টেবিলে দেবেন। সরকার কতটুকু মানবেন না মানবেন সে দর কষাকষি সম্পূর্ণই ওনাদের দায়িত্ব, ওটা আমাদের দায়িত্ব না। আর আমাদের কথা হলো যে সরকারের নির্ধারিত সময়সীমাই তো আমরা বারবার মেনেছি।
আদালত বলেছিল 2010। তারপরে যখন সরকার ট্যানারি মালিকদের পক্ষে আদালতে গিয়ে বলেছে যে এই সময়ের মধ্যে হবে না, 6 মাস বাড়িয়ে দেন, আবার 2 বছর বাড়িয়ে দেন, সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী কিন্তু আদালত বাড়িয়ে দিয়েছিল এবং সরকার ট্যানারি মালিকদের সাথে আলোচনার মধ্যে থেকেই এই সময়গুলো দিয়েছিল। বারবার যখন সময়গুলো বাড়ানো হয় তখন জনমনে কিন্তু একটি সন্দেহের সৃষ্টি হয় যে হয়তো ট্যানারি মালিকেরা এবং সরকার যোগসাজশে এই স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত করছে। আমরা সরেজমিনে গিয়ে যেটুকুন দেখে এসেছি, আসলে আমাদের কাছে মনে হয়েছে যে স্থানান্তরের ব্যাপারে ট্যানারি মালিকদের মধ্যে সিরিয়াসনেসটা কম। ওখানে অনেক মাঝারি এবং ক্ষুদ্র ট্যানারি শিল্প আছে যাদের মধ্যে আমাদের কাছে মনে হয়েছে একেবারেই কম। এই কিছুদিন আগে যখন আমাদের মন্ত্রী মহোদয় ঘোষণা দিলেন যে উনি আর চামড়া ঢুকাতে দেবেন না, তারপরে কিন্তু আমরা কিছুটা তোড়জোড় লক্ষ্য করলাম। তার মানে সরকারের কাছ থেকে এযাবৎকাল যা এসেছে, ক্যারেট এসেছে, মূলাটা এসেছে, কিন্তু লাঠিটা আসেনি। সেই মূলাটা বড় না ছোট ওটা নিয়ে ওনারা কথা বলবেন, সেটা আমাদের এজেন্ডা না। কিন্তু লাঠিটা যখন আসেনি তখন আমরা সরকারের সাথে বলার চেষ্টা করেছি যে এরপরে আর সময় আপনারা বাড়াবেন না, তাহলে তো প্রত্যেক দূষণকারী শিল্প প্রতিষ্ঠান একই কথা বলবে যে ট্যানারিকে যদি সময় দিতে পারেন 2003 সালে চুক্তি সাইন করে 2016 পর্যন্ত 13 বছর, তাহলে আমাদেরকে কেন দেন না? আমরা যেটুকু সাইটে গিয়ে দেখে এসেছি, এখন এটা বুঝতে হবে যে সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে যদি ট্যানারি মালিকেরা স্থানান্তর করতে চান, তাহলে যেই যন্ত্রটা স্থাপন করা হয়েছে দূষণ বর্জ্য শোধন করার জন্য, সেটি অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে 4টা মডিউলের মধ্যে 2টো যেটা শেষ হয়ে আছে, ওই 2টোকে কার্যকর করতে যে পরিমাণ ট্যানারির যাওয়া দরকার এবং যে পরিমাণ বর্জ্য সিস্টেমে পড়ার কথা, সেই পরিমাণ ট্যানারি এবং সেই পরিমাণ বর্জ্য পড়ছে না ইন দ্য সিস্টেম। ওটা না পড়লে কিন্তু চালু করা যাচ্ছে না, আর চালু না করলে যন্ত্রপাতি একসময় এগুলো বিকল হয়ে যাবে। আর আমাদের কথা হচ্ছে যে সরকার এবং ট্যানারি মালিকদের টানাপোড়েনে বুড়িগঙ্গাও যেতে পারে না, হাজারিবাগও নষ্ট হয়ে যেতে পারে না, এবং সাভারও কিন্তু একটি বড় বিষয়। আমরা মনে করছি এখান থেকে ওখানে চলে গেলেই শেষ। আসলে যদি পূর্ণ একটা মনিটরিং প্ল্যান আমাদের না থাকে, পূর্ণাঙ্গ মনিটরিং প্ল্যান, তাহলে সাভারও হাজারিবাগের চেয়ে করুণ অবস্থায় পরিণত হতে পারে, কারণ সাভার কিন্তু উজানে হাজারিবাগের থেকে। ফলে আমরা মনে করছি এই মুহূর্তে হাজারিবাগ ট্যানারি মালিক সমিতি যারা আছেন তাদের উদ্যোগী হয়ে ডিসেম্বরের মধ্যে ওই পরিমাণ ট্যানারি স্থানান্তর করতেই হবে, যে পরিমাণ ট্যানারি হলে সেই পরিমাণ বর্জ্য আসবে যা দিয়ে শোধনাগারটি চালু করা যায়। সেক্ষেত্রে মানে আপনি বললেন যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, এটা কি আসছে সরকারের পক্ষ থেকে? নির্দিষ্ট সময় আসলে যারা সিইটিপি বানাচ্ছেন এবং মনিটর করছেন তারা আমাদেরকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই এটি আসলে যেটুকুন কাজ বাকি আছে শেষ হয়ে যাবে। একটি জায়গা ছাড়া, সেটি হচ্ছে সলিড ওয়েস্ট যে ডাম্পিং করার জায়গাটা, এবং এই সলিড ওয়েস্ট থেকে যে বিদ্যুৎ করা হবে এইটার যে প্রক্রিয়া, সেটা শেষ হতে আরও বছর খানেক সময় লেগে যাবে। কিন্তু তরল বর্জ্য শোধন করার সমস্ত প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, আর সলিড বর্জ্য রাখার জায়গাটা নির্ধারণ করা হবে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটা আরও দেরি হবে। সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে মানে বোঝা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে মোটামুটি সিইটিপির একটা অংশ কাজ হবে, পাইপলাইনও কিছু আগাবে। তো মানে কিন্তু মানে সরকারের পক্ষ থেকে কি মানে কোনো তারিখ আসছে যে এর মধ্যে যেতেই হবে, বা আপনারা যেটা বলছেন বা ব্যবসায়ীরাও বলছে যে ওয়েট ব্লুটা ডিসেম্বরের মধ্যে ওখানে চালু করার মানে কোনো সুনির্দিষ্ট আসলে নির্দেশনা আছে কিনা? আমাদের দাবিটি হচ্ছে ডিসেম্বর, কারণ সরকার বলছে ডিসেম্বরের মধ্যে সিইটিপির এফ্লুয়েন্ট বা তরল বর্জ্যের পাঠটুকুন তারা পুরোটাই দেখতে পারবে, বর্জ্যের পাঠটুকুন। ফলে আমরা বলছি আমরা আসলে বলা উচিত অবিলম্বে, কিন্তু তাও আমরা বলছি ডিসেম্বর, কারণ সকলেরই প্রস্তুতি সম্পন্ন করে যাওয়াটা ভালো। আর আমাদের আরেকটি দাবি হচ্ছে যে নো মোর ট্যানারি অপারেশন ইন হাজারিবাগ। যথেষ্ট হয়েছে, যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কারণ সরকার আমরা দেখছি যে একটি ধমক দেওয়ার পর কিছুটা নড়ে চড়ে বসেছিলেন ট্যানারি মালিকেরা। ওনারা যদি বলেন আগামী বছর জুনের মধ্যে যেতে পারবেন, তাহলে এই 6টা মাস ওনারা হাজারিবাগে যারা থাকবার নিয়ত করেছেন তারা বন্ধ থাকুক। এটি হচ্ছে আমাদের দাবি। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কথা তেমন সুনির্দিষ্ট করে সিদ্ধান্ত আকারে ছাপানো ফর্মে আমাদের কাছে আসেনি। আচ্ছা, সেক্ষেত্রে তারপরে যারা এখনো চালু রাখছেন হাজারিবাগে তাদের তো জরিমানার বিষয়টা এখনো আছে, তো এই ব্যাপারটা আসলে আপনাদের বক্তব্য কি? মানে এটা ব্যাপার হচ্ছে যে যেহেতু মানে কোর্টের বিষয়ে কোনো বক্তব্য আমি রাখতে পারছি না, বাট না মানে যাওয়ার ব্যাপারে আপনারা তো জরিমানা দিয়ে হলো অনেকে চালু রাখছেন বা করছেন, কিন্তু যাওয়ার ব্যাপারে আসলে আপনাদের ইয়াটা বক্তব্য? যাওয়ার ব্যাপারে তো বক্তব্য তো বলছি, আমাদের কিন্তু এখন প্রায় 15-20টা ট্যানারি ওখানে ওয়েট ব্লু শুরু করে দিয়েছে।
আমিও শুরু করে দিয়েছি তার ভিতরে একজন। আর বাকি ট্যানারিগুলো মানে তারা ডিসেম্বর পর্যন্ত, যেহেতু মাননীয় শিল্পমন্ত্রী বলছেন যে ডিসেম্বরের পরে আর এখানে মানে ট্যানারিকে ওয়েট ব্লু করতে দেওয়া হবে না, কাজে ডিসেম্বরের ভিতরে না গেলে ওয়েট ব্লু এখানে বন্ধ হয়ে যাবে। সেই দিক দিয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি। কিন্তু ওয়েট ব্লু করলেও ওখানে যদি আমরা ওখানে ওয়েট ব্লু করি তাহলে কিন্তু বাকি প্রসেসগুলো এখানে করতে হবে, যেটাতে কোনো মানে বুড়িগঙ্গার কোনো ক্ষতি হবে না, কারণ কোনো তরল বর্জ্য থাকবে না। এর কারণ হচ্ছে যে মেশিনগুলো তো ওখানে সবগুলো কমপ্লিট নিয়ে যাওয়া হয়নি। 2 নাম্বার গ্যাস, ইলেকট্রিসিটি তো পাওয়া যাবে, যদিও কষ্ট হচ্ছে আমাদের প্রসেস, বাট যদিও মনে করি আমরা প্রসেস খুব ইজি, বাট টু গেট দ্য কানেকশন ইজ নট ইজি। আমি 7 দিন ধরে আপ্রাণ চেষ্টা করছি, এখনও কানেকশন দেয়নি, আগামীকাল দেবে বলছে। কাজেই আমাদের সব জায়গায় প্রবলেম রয়ে গেছে। ওদিকে মানে পরিবেশ যেমন বলছে যে পরিবেশ ছাড়া তারা আমাদের লাইন দেবে না। পরিবেশ বলছে এখান থেকে বন্ধ না হলে আমরা সার্টিফিকেট দেব না। ওই দিনে বেলার যেটা সেমিনার, সেখানে বলছে আপনাদের সার্টিফিকেট দিতে হবে ওয়েট ব্লু করার জন্য, আমরা ওখানে যাচ্ছি, সুতরাং সার্টিফিকেট দিতে হবে। রিগার্ডিং ক্রাশ ফিনিশ, যেহেতু আমরা আরও 6 মাস সময় যাচ্ছি, স্টিল জুন, এরপরে আপনি দিয়েন না। আর আরেকটা যেটা যে কথাটা এখানে উঠে আসছে, ওয়েট ব্লু ডিসেম্বরের পরে, 31 ডিসেম্বরের পরে হাজারীবাগে হবে না, এইটুকু নিশ্চয়তা দিচ্ছি। এবং সেটা দরকার হলে পরিবেশবাদীরা ওখানে মানে গিয়ে দেখতে পারেন যে কোনো ওয়েট ব্লু এখানে থাকতে সেক্ষেত্রে হতে পারবে না বা হবে না। আমরাও চাচ্ছি না পরিবেশ নষ্ট করতে। 2 নাম্বার, আমাদের উপর যেমন ইউরোপিয়ান ইউনিয়ন অলিখিত মানে নির্দেশ ছিল 14 ডিসেম্বরের পরে বাংলাদেশ থেকে চামড়া কিনা হবে না যদি হাজারীবাগে চামড়া তৈরি হয়। কাজে চামড়ার মার্কেটটাও খুব খারাপ যাচ্ছে। আমাদের উপরে সরকার বা যেই চাপ দিক, আমরা ব্যবসায়ী, আমাদের তো মানে লস করে তো আমরা চামড়া কিনে যদি এক্সপোর্ট না করতে পারি, আমরা চামড়া কিনবো না। এবারে যেমন ঈদের চামড়া মানে বিভিন্ন জায়গায় মানে চামড়া কেনে নি। আজই আমরা শুনেছি একটা নতুন ট্যানারি যশোরে বসছে, নতুন ট্যানারি তো হওয়ার কথা না, তারা প্রচুর চামড়া কিনছে। কেন কিনছে সেটাও আমার বোধগম্য নয়। কাজে আমরা মনে করি, আমি একমত যে ডিসেম্বরের পরে হাজারীবাগে যাতে কোনো বর্জ্য বা যেটা দূষণীয় করতে পারে বুড়িগঙ্গাকে, এটা মানে চলতে দেওয়া উচিত না। তবে ওখান থেকে ওয়েট ব্লু করে হাজারীবাগে আসতেই হবে, সেটারও একটা নির্দিষ্ট সময় আমরা বলছি আগামী জুন, এর পরে এখানে কোনো কিছুই মানে করতে দেওয়া উচিত না। সরকারকে আমাদের সাহায্য করা উচিত। সরকারকে মানে বা প্রসেস, সরকার কেন, আমি তো বলবো পরিবেশবাদীদেরও আমাদের সাহায্য করা না, উচিত। সেক্ষেত্রে আপনি যে বললেন যে পরিবেশ ছাড়পত্র, গ্যাসের লাইন, বিদ্যুৎ সংযোগ, এই জিনিসগুলোর ক্ষেত্রে কি আপনারা বিসিকের কাছ থেকে যথাযথ সাহায্য পাচ্ছেন না? বিসিকের কাছে ওখানে পিডি সাহেব সাহায্য করছেন, উনি গেলে লিখে দিচ্ছেন। পরিবেশ সেদিন সেমিনারে রীতিমতো কথা হয়েছে যে উনি সার্টিফিকেট দেবেন। পরিবেশ মন্ত্রী তো আমাদের ফেভারেই মোটামুটি উনি কথা বলেছেন। তারপরেও মানে বা বলছে যে আমাদের দেশের ব্যুরোক্রেসি মানে সো মানে ডিফিকাল্ট যে যা বলার নয়, সে ডেফিনেটলি কাজ না করলে বোঝা যাবে না। কাজে এদেরকে পরিবেশ মানে মানে ব্যুরোক্রেসিকে সহজ হতে হবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন ফ্রম হাজারীবাগ টু সাভার। হাজারীবাগ গড়ে উঠছে 50-60 বছর ধরে, আর সাভার গড়ে উঠছে মানে জাস্ট 14 জুলাই থেকে। আর 14 জুলাই থেকে মানে জুন আজকে, ওখানে কিন্তু শহর হয়ে গেছে, শহর হয়ে গেছে। ইটিবি বা সেন্ট্রাল ইটিবি 2টা মডেল হয়ে গেছে। হ্যাঁ, চালু করতে পারছে না, বর্জ্য দিতে পারছে না, এটাও যেমন ঠিক, আবার বর্জ্য তারা নিতে পারছে না, এটাও কিন্তু ঠিক। কারণ সব জায়গায় তারা লাইনগুলো এখনও মানে নিয়ে সারতে পারেনি। ক্রোম রিকভারি প্ল্যান্টটা এখনও বসায় শেষ করতে পারেনি। তারপরেও আমরা বলছি যে মানে আমরা ওখানে গর্ত করে হয়তো ক্রোম রাখছি, বাট ওখানে যাতে হাজারীবাগের মতো পরিবেশ না হয় সেটা আমরা কেউই চাইবো না এবং এটা হতে দেব না। দরকার হলে সবাই মিলে আমরা এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের নিতে হবে। জি, এর জন্য
ইউরোপীয় ইউনিয়ন তো অনেকবারই তাহের ভাই বললেন যে নিষেধাজ্ঞা একটা আছে এখনো, তো মানে শুরু হয়ে গেছে। তো এখানে আসলে রপ্তানির স্বার্থে আসলে মানে কোন কোন বাধ্যবাধকতাগুলো আসলে আমাদের এখনই মানে মানা উচিত বা উদ্যোক্তাদের ওইদিকে যাওয়া উচিত? জি, আমি রপ্তানির স্বার্থে বলতে আপনার অনুষ্ঠানে আসিনি, কারণ ওটা আমার স্বার্থ না। আমার স্বার্থ হচ্ছে পরিবেশের স্বার্থ এবং দেশের স্বার্থ। রপ্তানিও দেশের স্বার্থে হতে পারে, কিন্তু আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে হাজারীবাগ ট্যানারি দেশের অন্যান্য দূষণকারী শিল্প প্রতিষ্ঠানে আপনি দেখবেন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বহু সময় গিয়ে ফাইন করে আসে, জরিমানা করে আসে। হাজারীবাগ ট্যানারিতে মাত্র একবার গিয়েছিলেন এখন যিনি দুদকের মহাপরিচালক আছেন, তিনি 3টা ইন্ডাস্ট্রিকে ফাইন করে চলে আসার পর আর কখনো যাওয়া হয়নি। তার কারণ পরিবেশ অধিদপ্তরের বক্তব্য হচ্ছে বা পরিবেশ মন্ত্রণালয়ের তখনকার অবস্থান ছিল যে এরা যেহেতু রপ্তানিমুখী, তাই জন্য এদেরকে আমরা ওই কঠোরতার মধ্যে আনবো না। আমার মনে হয় এইখানেই সরকারের মানসিকতাটার পরিবর্তন দরকার, এখানেই প্রশাসনের মানসিকতার পরিবর্তন দরকার, এবং এখানেই ব্যবসায়ের মানসিকতার পরিবর্তন দরকার। যেহেতু একটি রপ্তানিমুখী, সেজন্যই তো এটাকে আরও বেশি সতর্ক হতে হবে, যাতে করে আন্তর্জাতিক বাজার তারা না হারান। এই কারণেই কিন্তু বারবার ছাড় দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেহেতু ছাড় দেওয়া হচ্ছে, কাজে ব্যবসায়ীরা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া, হাজারীবাগে আপনি দেখবেন তাদের কাঁচামালের জন্য যা ইনভেস্টমেন্ট, তা বাদে পরিবেশ রক্ষায়, শ্রমিক স্বাস্থ্য রক্ষায় কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়া তারা ব্যবসা চালাচ্ছেন। আমার জানতে ইচ্ছা করে যে এতগুলো ট্যানারির ব্যাংক লোন কত, আর তার বিপরীতে সে আমাকে রপ্তানি আয় দেয় কত। আবার এই যে সরকারের যেটা ইনভেস্টমেন্ট, আসলে সরকারের ইনভেস্টমেন্ট বলে তো কিছু নেই। এই ট্যানারি শিল্প পুরোটা গড়তে আমাদের ইনভেস্টমেন্ট, এগুলো আমাদের টাকা। কিন্তু সরকার যখন নেগোশিয়েট করে, সরকার ভুলেই যায় যে জনগণেরও একটা কিছু প্রত্যাশা আছে বলে। আমি যেটা মনে করি যে হাজারীবাগে ট্যানারির কিছু সংখ্যক বা একটি অংশ আছে ট্যানারি মালিকদের যারা কোনোভাবেই ডিসেম্বরের মধ্যে যেতে চান না, তারা স্থানান্তরটাকে বিলম্বিত করতে চান। এখানে একটা পয়েন্ট অফ ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার। আমরা যখন গিয়েছিলাম ধরেন শুক্রবার আগে, তখন কিন্তু বুয়েটের যিনি তত্ত্বাবধান করছেন তিনি আমাদেরকে দেখিয়েছেন এবং দাবি করেছেন ক্রোম রিকভারি ইউনিটটা তার সম্পূর্ণ প্রস্তুত আছে। তিনি এটাও বলেছেন যে পাইপলাইনটা তো এখন করা যাচ্ছে না, কারণ সবাই তো প্রোডাকশনে যায়নি। যে প্রোডাকশনে যাবে না তার পাইপলাইন করে তো লাভ নেই কোনো, কারণ তার বর্জ্যটা তো নেওয়া যাবে না। আবার বিদ্যুতের কথাও তিনি বলেছেন যে বিদ্যুতের জন্য তারা একেবারেই প্রস্তুত আছে। আর সরকার যদি এটা প্রায়োরিটি মনে করে, যদি মনে করে এক্সপোর্ট খাতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, দেশের অর্থনীতিতে এটার এমন ভূমিকা যেটাকে অস্বীকার করা যায় না, তাহলে সরকারকে প্রায়োরিটি নিয়ে কাজ করতে হবে। কিন্তু তারা কিছু শর্ত বলবেন, সরকার কিছু শর্ত বলবেন, আমরা জনগণ আর কতদিন সাফার করব। আরেকটি কথা আমি আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই যে ট্যানারি শিল্প বাংলাদেশে টিকে থাকবে কেন জানেন? বিকজ ইট ইজ গ্লোবালি রেকগনাইজড অ্যাজ আ ডার্টি ইন্ডাস্ট্রি। কাজে উন্নত বিশ্ব, পরিবেশ সচেতন বিশ্ব এটা আর করবে না, এটা এখন বাংলাদেশের মতন দেশগুলোতেই থাকবে। তো যেহেতু থাকবেই, সেহেতু এটাতে পরিবেশের ব্যবস্থাপনাটাকে একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। আরেকটি বিষয়, সেদিন যে আমরা 8টি সংগঠন মিলে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সেখানে কিন্তু বারবার শ্রমিকদের বিষয়টি উঠে এসেছে। মালিকদের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা সরকার করে দেবে। আমার মনে হয় রপ্তানিমুখী একটি শিল্প হিসাবে গার্মেন্টস খাত কিন্তু দেখিয়ে দিয়েছে যে মালিকেরা দায়িত্ব নিতে পারে। সেখানে শ্রমিকদের স্বার্থে যদি সরকারও কিছু কন্ট্রিবিউট করে এবং মালিকেরাও কিছু কন্ট্রিবিউট করে, আমরা কিন্তু বাধা দেব না। আপনার বাসার বর্জ্য নিষ্কাশন আপনার দায়িত্ব, তেমনি ট্যানারি মালিকের বর্জ্য নিষ্কাশন তার দায়িত্ব। সেখানে যদি আমাদের পয়সা আমরা দিতে পারি, শ্রমিকদের স্বার্থেও কিন্তু সেটা আমরা দিতে রাজি থাকব। কিন্তু শ্রমিকদেরকে সম্পূর্ণ এখানে উপেক্ষা করা হয়েছে। শেষ মুহূর্তের কার্ড হিসাবে কিন্তু মালিক পক্ষ শ্রমিকদেরকে ব্যবহার করার একটি চেষ্টা করেছেন। আরেকটি কথা একটু ক্ল্যারিফাই করে দেওয়ার দরকার যে সেদিন পরিবেশ মন্ত্রী কিন্তু ট্যানারি শিল্পের পক্ষে কোনো কথা বলেননি, উনি বিরুদ্ধেও বলেননি। শিল্পের বিরুদ্ধে আমরা কেউই অবস্থান নিচ্ছি না, ট্যানারি শিল্প, অন্য শিল্পের কথা এখানে আসছে না। কিন্তু পরিবেশ বান্ধব শিল্পের পক্ষে কিন্তু ওনার অবস্থানটা একেবারেই স্পষ্ট ছিল, এবং উনি বলেছেন যে এবার নির্ধারিত সময়সীমার মধ্যে না গেলে পরিবেশ অধিদপ্তর ক্ষমতা রাখে ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ করে দেওয়ার। ঠিক আছে, তার ভাই আরেকটি এই প্রসঙ্গগুলোতে আসলে আলোচনা অনেক হলো। আর হাজারীবাগ ছেড়ে যাচ্ছেন বা আপনারা ওখানে কনস্ট্রাকশন শুরু হয়েছে বলছেন, ডিসেম্বরের মধ্যে ওয়েট ব্লুটা ওখানেই করবেন, বা আলটিমেটলি তো যেতেই হবে, তো সবার যেটা বক্তব্য। তো হাজারীবাগ নিয়ে আসলে আপনাদের পরিকল্পনাটা কি, বা আমরা তো সরকারের কাছে মানে তুলে ধরেছি আমাদের ফাইন্যান্স দরকার। হাজারীবাগটা কিন্তু 50-60 দশক ধরে গড়ে উঠছে, তিলে তিলে, একদিনে হয়নি। আর আমরা ওখানে যাচ্ছি কিন্তু উইথ জাস্ট মানে 2.5 years।
তো আমাদের তো ওইগুলো করতে টাকা লাগবে। পাইল এটা নদীর ভিতরে মানে ভরে বালি ভরে ওই জায়গাটা তৈরি করা হয়েছে, তো ওখানে ফাইল করতে হয়েছে, টাকা আমাদের মানে প্রচুর টাকা চলে গেছে। আমরা সরকারের কাছে সহজ শর্তে লোন পাইনি। আমি যখন ফিনিশ লেন্ডারের চেয়ারম্যান ছিলাম তখন থেকেই কিন্তু আমি চেষ্টা করছি শর্ট টার্ম লোন বা যে কোনো লোন, আমরা কিন্তু লোন মানে বের করতে পারিনি। মানে যেটা কথা বলছেন যে আমাদের কাছে কত লোন আছে, অ্যাকচুয়ালি ট্যানারিগুলোর কাছে হার্ডলি 2 থেকে 2.5 কোটি টাকা লোন আছে। যদি রিয়েল মানে ব্যাংকেরা যদি মানে স্টেটমেন্ট দিতে পারে, কিন্তু তাহলে কেন তারা ফাইন্যান্স করে না? তারা অন্যান্য জায়গায় ফাইন্যান্স করে যে প্রফিটটা পায়, আমার মনে হয় ট্যানারিতে ফাইন্যান্স করে মানে তাদের মানে উৎসাহটা কমে গেছে, যে এখানে হয়তো তাদের প্রফিট মার্জিন বেশি নাই, কারণ এখানে সবগুলি র মেটেরিয়ালস লোকালি ইম্পোর্টেড কেমিক্যাল ছাড়া। কাজে ব্যাংকেরও ইন্টারেস্টটা অনেকটা কমে গেছে। তো সেই জন্যে এটাকে আমাদের গড়ে তুলতে হবে বলে আমি সরকারের কাছে প্রস্তাব রেখেছিলাম যে হাজারীবাগ যদি চলে যায়, ধানমন্ডি এবং হাজারীবাগের ভিতরে কোনো ডিফারেন্স নাই, বরং হাজারীবাগের ল্যান্ড উইল বি মাচ বেটার, কারণ ওখান থেকে বেড়ি বাঁধে উঠা যায়। তা আমাদের যদি একটা দাম ধরে নিয়ে ওনারা ধানমন্ডির দাম ধরে নিয়ে যদি আমাদের টাকা দিতেন, সরকার একবার তো করতেই পারে মানে টপ প্রায়োরিটি হিসাবে, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যাংকের যে দেনা আছে এটাও দিতে পারতাম, ওখানে যে কাজটা হচ্ছে ওটাও তড়িৎ গতিতে করতে পারতাম। আচ্ছা, আমাদের আরও আসলে আলোচনার অনেক বিষয় ছিল, মানে সময় স্বল্পতার কারণে হলো। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbt.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।